আসসালামু আলাইকুম। আজ 9 জুলাই 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিসিএস এর প্রশ্ন ফাঁসকারী আবেদ আলীর অকল্পনীয় উত্থান। বাতিল হতে পারে রেলওয়ের নিয়োগ পরীক্ষা। গাজায় কম্পিউটার গেমের মতো হামলা করল ইসরায়েল। এবার বিস্তারিত। এক যুগ ধরে বিসিএস সহ 30 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবরে সারা দেশ এখন তোলপাড়। এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এমন অবস্থায় প্রশ্নপত্র মুদ্রণ থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। অবশ্য গত 5 জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণার ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পিএসসি। সোমবার রাতে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে চ্যানেল 24-এ প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়েও ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার 2 দিন পরে চ্যানেল 24-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কিনা তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এতে বলা হয়, গত 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে ওই চ্যানেলের প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিএসসি বলছে, গত 5 জুলাই রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে সকাল 9:25 লটারি করে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে সে বিষয়টি সকাল 9:30 সংশ্লিষ্টদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এ কারণে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে কারোরই জানার সুযোগ নেই। প্রথমে ছিলেন স্টেশনের কুলি, রাত কাটাতো রেল স্টেশনে, ঘুমিয়েছে ফুটপাতেও, ধুয়েছে হোটেলে খাবারের প্লেট, রিক্সা চালানো, চাল বিক্রি সহ যেখানে যখন যে কাজ পেয়েছেন বাদ যায়নি কিছুই। পিএসসির প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার সংস্থাটির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন ছিল এরকম। অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাইভিং শিখে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর। আবেদ আলীর পরের গল্প যেন আরব্য রজনীর রূপকথার আলাদিনের মতো। আলাদিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। গাড়ি চালকের চাকরি পেয়ে এ যুগের আলাদিন আবেদ নিজ গ্রামে গড়ে তুলেছেন 3 তলা বাড়ি, করেছেন একটি পাকা মসজিদ এবং বাগানও, কিনেছেন বহু ফসলি জমি, দামি বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়া আবেদ আলীর এত কিছুর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস। গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কামিয়ে নেন শত কোটি টাকা। আর সেই টাকায় বিলাসী জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ। সরেজমিনে আবেদ আলীর গ্রামের বাড়ি ঘুরে বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী, তার 3 ভাই ও 1 বোন। ছোটবেলায় বাবা মারা যান, অনেক কষ্টে সংসার চালান মা। মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন। কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী। খোঁজ নিয়ে জানা যায়, তার বড় ভাই জাবেদ আলী কৃষক, 1 বছর হলো এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন। মেজ ভাই আবেদ আলী, ছোট সাবেদ আলী, তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, কিন্তু 5 মাস পার হলেও ছেলে ইতালি যেতে পারেননি, লিবিয়াতেই আছেন। ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের পৈতৃক ভিটায় 1 তলা ভবনে এই 2 ভাই থাকেন। সবার বড় বোন মহরজান, তিনি শ্বশুর বাড়িতে। সৈয়দ আবেদ আলী পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে 3 তলা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন। বর্তমানে বাড়িটির রঙের কাজ চলছে। বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ।
পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান। এছাড়া নিজ নামে স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছে। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পাঠিয়েছেন ভারতে। সেখানে শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। ছেলের পড়াশোনা অবস্থায় দেশটিতে একটি বাড়িও কিনেছেন আবেদ। এরপর দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি। সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। ছোট ছেলে ও মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। ঢাকায় বাড়ি ও দামি গাড়ি আছে। পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই। মাসে দু একবার গ্রামের বাড়ি আসেন। দীর্ঘদিন ধরে ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়ে যাচ্ছেন তিনি। বাড়িতে এসে গ্রামের গরিব মানুষকে নানা সহযোগিতা করেন আবেদ আলী। এবার কোরবানির ঈদে 100 মানুষকে 1 কেজি করে মাংস বিলি করেছেন। তাই গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করেন। তারা সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ মানতে পারছেন না, কারণ এলাকায় গেলেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান খয়রাত করেন তিনি। রোববার রাতে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, গত 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের পেছনে জড়িত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা। তাদের মধ্যে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয়। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম। ছদ্মবেশী এক নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তুলে দেয়া হয় চক্রের সদস্যদের হাতে। এরপর 5 জুলাই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। চক্রটির প্রধান পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম বলেন, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছে। সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রশ্ন ফাঁসের কারণে গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তবে প্রশ্ন ফাঁস কাণ্ডে গঠিত তদন্ত কমিটি সুপারিশ করলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মোহাম্মদ সোহরাব হোসাইন। তিনি বলেন, গত 5 জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন হয়ে যাওয়ায় বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি। এদিকে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ করেছেন 2 শতাধিক চাকরি প্রার্থী। এ সময় তারা গত 5 জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান। তাদের দাবি, 5 জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। প্রায় 2 ঘন্টা অবস্থান নেয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। এ সময় 15 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানায় বিক্ষোভকারীরা। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, শিয়ালের মতো ধূর্ত নয়, কিন্তু কুকুরের মতো বিশ্বস্ত। শিয়াল খুব চালাক প্রাণী, আর এই চালাক শব্দটা কিন্তু খানিকটা নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। অন্যদিকে কুকুর বিশ্বস্ত প্রাণী, শেষ দিন পর্যন্ত আপনার পাশাপাশি থাকবে, আপনাকে অনুসরণ করবে বা আনুগত্য করবে। কিন্তু একটা শেয়াল যদি আপনি পালতে শুরু করেন, তাহলে সেটা সুযোগ বুঝে আপনার ক্ষতিই করবে। সুতরাং এই জীবনে আপনি শেয়ালের মতো চতুর হবেন না, অন্যদিকে কুকুরের মতো বিশ্বস্ত হতে পারেন। প্রকৃতিতে আরও অনেক অনেক উদাহরণ রয়েছে। সেই উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবো যে আমরা বাঘ দেখতে ভালোবাসি, কিন্তু বাঘকে কখনো ঘরে এনে লালন পালন করি না।
সুতরাং সাবধান হন জীবনে এবং বিশ্বস্ততা ও আনুগত্যের গুণ অর্জন করুন। মনে রাখবেন, বিশ্বস্ততা এবং আনুগত্যের মধ্য দিয়েই মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞতা জানায়। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে তিস্তার পানি দিলে তাদের উত্তরবঙ্গের কেউ পানীয় জল পাবেন না। প্রসঙ্গত, মমতা ব্যানার্জির বাধার কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না। সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তাতে আরেকবার স্পষ্ট হয়েছে, মমতা ব্যানার্জি বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না। মমতা জানিয়েছেন, তিস্তার পানি দিয়ে দেয়া হলে উত্তরবঙ্গের মানুষ পানি পাবেন না। মমতা বলেন, গঙ্গার ভাঙনে যেসব বাড়ি তলিয়ে গেছে সেগুলি নতুন করে তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছিল। 700 কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি। ফারাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে। মূল পক্ষ আমরা, আমাদের জানানো হলো না। বলছে তিস্তার পানি দেবে বাংলাদেশকে, পানি রয়েছে যে দেবে। বাংলাদেশকে পানি দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবে না। জম্মু কাশ্মীরের কাছুয়া জেলার দুর্গম মাচেদি এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর কনভয়ে হামলায় 5 সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সোমবার এই হামলা হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এ নিয়ে গত 48 ঘন্টায় জম্মু কাশ্মীরে দ্বিতীয়বারের মতো ভারতের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, কাঠুয়া থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মাচেদি কিঞ্জলি মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে ছিল। সেই সময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে 5 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক হামলার পর সন্ত্রাসীরা সেনাদের কনভয়ে বোমা ছোড়ে এবং গুলি চালায়। সেনারা পাল্টা হামলা শুরু করলে সন্ত্রাসীরা পাশের বনে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু করেছে। লোকসভা বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধু ফাঁকা আওয়াজ বা বুলি নয়, চলমান সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। সামাজিক মাধ্যমে এক্সে একটি পোস্টে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়গে বলেছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসী হামলায় আমাদের 4 সাহসী ভারতীয় সেনা সৈন্যের নিহত হওয়ায় গভীরভাবে ব্যথিত। 6 জওয়ানও আহত হয়েছেন। আমরা দ্ব্যর্থহীনভাবে সেনাবাহিনীর উপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। এর আগে গত রোববার রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়, তাতে এক সেনা সদস্য আহত হন। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সৈন্যরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যেয়ে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে 972 ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে 6 ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি করো পরে প্রশ্ননীতির বর্ণনা করেছেন। এক ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছিলেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল। গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুড়িয়ে যায় এবং অনুভূতি হলো, বাহ কি উন্মাদনা, কি মজা। আরও এক সেনা সদস্য মেশিন গান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় ও গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকার নেওয়া সেনা সদস্যদের মধ্যে রয়েছেন জেরুজালেমের 26 বছর বয়সী রিজার্ভ ইউভাল গ্রিন, যিনি সম্প্রতি রাফাহ আক্রমণে অংশ নিতে অস্বীকারী 41 জন রিজার্ভ সৈন্যের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরও 5 জন সেনা সদস্য বলেছেন। ইউভাল গ্রিন ওই 2 সেনা সদস্যদের একজন, যারা বলেছিলেন যে সহকর্মী ইসরায়েলি সৈন্যদের থেকে অনিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করেছিল। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।